ওকে, আসসালামু আলাইকুম। আজকে তাহলে শুরু করছি আমাদের লেকচার। তো আমরা গতকাল হাইপোথেসিস কি, হাইপোথেসিস টেস্টিং আমরা কিভাবে করি, নাল এন্ড অল্টারনেটিভ হাইপোথেসিস এইসব নিয়ে দেখেছি। তো আজকে আমরা বেসিক কনসেপ্টস অফ হাইপোথেসিস নিয়ে ডিসকাস করব। তো এটার আমরা ফার্স্টে ইম্পর্টেন্স অফ নাল, এটা লাস্ট ডেতে দেখেছি। আমরা নাল হাইপোথেসিসে আমরা একটা ডিসিশন বা কোনো একটা প্যারামিটারকে সেট করি। তারপর আমরা স্ট্রং এভিডেন্স খুঁজি যাতে আমরা নাল হাইপোথেসিসকে রিজেক্ট করতে পারি যদি এভিডেন্স স্ট্রং হয়। আর যদি এভিডেন্স স্ট্রং এনাফ না হয় তাহলে আমরা নাল হাইপোথেসিসকেই কারেক্ট ধরে নিই। এটা আমরা দেখেছিলাম। আর ইম্পর্টেন্স অফ টেস্ট স্ট্যাটিস্টিক্স টেস্ট স্ট্যাটিস্টিক্স সবসময় স্যাম্পল ডেটা থেকে ক্যালকুলেট করা হয়। আর এটা কিছু প্রি ডিটারমাইন্ড ডিসিশন রুলের সাপেক্ষে টেস্ট করা হয়। তো টেস্ট স্ট্যাটিস্টিক্স এটা র্যান্ডম ভ্যারিয়েবল, যেটা একটা স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন, যেমন নর্মাল, টি, এফ, কাই স্কোয়ার, এই টাইপের ডিস্ট্রিবিউশন গুলো টেস্ট করে। কিছু সময় tests are named after sometimes the tests are named after test statistics. অনেক সময় টেস্ট গুলাকে টেস্ট স্ট্যাটিস্টিক্স এর নামেই নামকরণ করা হয়। ঠিক আছে। Since hypothesis testing is done on the basis of sampling distribution, the decision made are probabilistic. মানে যেহেতু হাইপোথেসিস টেস্টিং এ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের বেসিসে করা হয়, ডিসিশন যেগুলা মেক করা হয় ওগুলো প্রবাবিলিস্টিক। তো hence it is important to understand the errors associated with hypothesis testing। এই জন্য হাইপোথেসিস টেস্টিং এর যে এরর গুলো আছে ওইগুলা ওই বিষয়ে আগে আমাদের সাউন্ড নলেজ দরকার। তো আমরা এই জাতীয় জিনিসগুলা যখন আমরা ওই এরর গুলা সম্বন্ধে জানবো তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা ফার্স্টে যেটা নিয়ে ডিসকাস করব সেটা টাইপ 1 এন্ড টাইপ 2 এরর। এখন টাইপ 1 আর টাইপ 2 এরর এই জিনিসগুলো আসলে কি? এখন ঘটনা আমরা নাল হাইপোথিসিসকে প্রথমে ধরি। এইচ নট দিয়ে আমরা নাল হাইপোথিসিসকে বুঝাই। তো দুইটা ঘটনা হইতে পারে একটা ইনস্ট্যান্সে, আইদার নাল হাইপোথিসিস আমার ট্রু হবে অথবা নাল হাইপোথিসিস ফলস হবে। এই দুইটার যে কোনো একটা ঘটনা ঘটবে। তো একটা জিনিস হইতে পারে যে নাল হাইপোথিসিস ফলস ছিল, ঠিক আছে। আমরা সেজন্য নাল হাইপোথিসিসটাকে রিজেক্টও করছি। তো ওই ক্ষেত্রে ওইটা একটা কারেক্ট ডিসিশন যে আমার এইচ নট ইজ ফলস বা নাল হাইপোথিসিস ফলস, এই জন্য এটাকে আমি রিজেক্ট করছি। আর একটা আমার নাল হাইপোথিসিস এইচ নট ইজ ট্রু, ঠিক আছে। তো এইচ নট ট্রু ছিল, এই জন্য আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে নেই, অ্যাকসেপ্ট করছি। তো এটাও কারেক্ট ডিসিশন, ঠিক আছে। তো ঘটনা দুইটা কারেক্ট ডিসিশন হইতে পারে। যখন নাল হাইপোথিসিস ফলস, আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করলাম, এটা একটা কারেক্ট ডিসিশন। আরেকটা নাল হাইপোথিসিস এইচ নট ট্রু ছিল, তো আমি ওইটাকে এইচ নট কে রিজেক্ট করে নেই, অ্যাকসেপ্ট করছি। তো এটা আরেকটা কারেক্ট ডিসিশন, ঠিক আছে। এর বাইরে যে দুইটা ঘটনা ঘটবে ওই দুইটা তো ডেফিনেটলি এরর হবে, তাই না? যে আমার নাল হাইপোথিসিস এইচ নট এর ঘটনাটা আসলে ট্রু ছিল, কিন্তু আমি ভুলে কিছু কিছু ক্ষেত্রে ওকে রিজেক্ট করে ফেলছি, তাহলে এটাকে বলে টাইপ 1 এরর। আরেকটা ঘটনা আমার নাল হাইপোথিসিস এইচ নটটা ফলস ছিল, কিন্তু ফলস হওয়ার পরেও আমি আহ, এটাকে রিজেক্ট না করে অ্যাকসেপ্ট করে ফেলছি ভুলে। তো এই টাইপের ঘটনাকে বলা হয় টাইপ 2 এরর, ঠিক আছে। এখন টাইপ 1 এররকে একটা প্রবাবিলিটি দিয়ে এক্সপ্রেস করা হয়, এটা আলফা।
যেটাকে লেভেল অফ সিগনিফিকেন্স বলে। এটা আমরা যখন হ্যান্ডস অন কাজ করতে যাব পাইথনে, তখন আরো ভালো বুঝতে পারবো। আরেকটা হচ্ছে টাইপ টু এরর, যেটাকে প্রবাবিলিটিকে বিটা দিয়ে এক্সপ্রেস করা হয়। আর হচ্ছে ওয়ান মাইনাস বিটা, এই প্রবাবিলিটিটাকে পাওয়ার অফ দ্য টেস্ট বলা হয়, মানে এই টেস্টের পাওয়ার। আর কারেক্ট ডিসিশন যেই প্রবাবিলিটিতে হয় এইখানে, যখন এইচ নট ইজ ট্রু, তখন এই প্রবাবিলিটি টাইপ ওয়ান এরর যদি আলফা হয়, তাহলে কারেক্ট ডিসিশনের প্রবাবিলিটিকে ওয়ান মাইনাস আলফা দিয়ে এক্সপ্রেস করা হয়। কারণ আলফা আর ওয়ান মাইনাস আলফা মিলে ওয়ান হবে, এখানেও বিটা আর ওয়ান মাইনাস বিটা মিলেও ওয়ান হবে। এখন এইখানে টাইপ ওয়ান আর টাইপ টু এরর্সকে একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। প্রথম হচ্ছে নাল নাল হাইপোথিসিস। ধরি আমরা একটা ক্যান্সার ডায়াগনোসিসের এক্সাম্পলে নাল হাইপোথিসিসকে ধরছি, দ্য পেশেন্ট ডাজন্ট হ্যাভ ক্যান্সার, মানে এটাই আমার নাল হাইপোথিসিস। তো এটার অল্টারনেট হাইপোথিসিস কি হবে? দ্য পেশেন্ট হ্যাজ ক্যান্সার, এটা হবে অল্টারনেটটা। তো এখন এই ক্ষেত্রে নাল হাইপোথিসিস যদি দ্য পেশেন্ট ডাজন্ট হ্যাভ ক্যান্সার হয়, তাহলে টাইপ ওয়ান এররটা কি হবে? মানে দ্য পেশেন্ট ডাজন্ট হ্যাভ ক্যান্সার বাট ডক্টর সেজ শি ডাজ, মানে পেশেন্টের আসলে ক্যান্সার ছিল না নাল হাইপোথিসিসে, কিন্তু ডক্টর ভুল করে বলছে যে পেশেন্টের ক্যান্সার আছে। তো এই ঘটনাকে বলা হয় ফলস পজিটিভ। মানে পেশেন্টটা ক্যান্সার নেগেটিভ ছিল, কিন্তু ডক্টর ভুলে ওকে পজিটিভ বানাই দিচ্ছে, ফলসলি পজিটিভ পেশেন্ট বানাই দিচ্ছে। আর এই ক্ষেত্রে টাইপ টু এররটা কি হবে? পেশেন্টের আসলে ক্যান্সার ছিল, কিন্তু রিপোর্ট বলতেছে যে ওর ক্যান্সার নেই, মানে ফলস নেগেটিভ। ঠিক আছে? তো এটা হচ্ছে টাইপ টু এররটা হবে, যেহেতু ফলসলি ওকে নেগেটিভ বলা হয়েছে, পেশেন্টের আসলে ক্যান্সার ছিল কিন্তু ভুলে নেগেটিভ আসছে। তো এই টাইপের ফলস নেগেটিভ গুলো হচ্ছে টাইপ টু এরর্স। তো এখন এই হাইপোথিসিস টেস্টিং এর কিছু টেমপ্লেট আছে। তো টেমপ্লেটটা হচ্ছে এরকম, আমরা হাইপোথিসিস টেস্টিং করার আগে এই প্রসিডিউর গুলো ফলো করব। প্রথমে এক নাম্বার হচ্ছে আইডেন্টিফাই দ্য কি কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য রিসার্চ কোয়েশ্চেন দ্যাট ইউ আর ট্রাইং টু অ্যান্সার, মানে যেই কোয়েশ্চেনটা আমি আসলে আইডেন্টিফাই করতে চাইতেছি, হাইপোথিসিস টেস্টিং এর আগে আমার ওইটা ফাইন্ড আউট করতে হবে, মানে আমি কার সাপেক্ষে টেস্টিংটা করব। এরপর স্টাবলিশ দ্য হাইপোথিসিস, হোয়াট ইজ দ্য ম্যাট্রিক অফ ইন্টারেস্ট, ডিফাইন দ্য নাল অ্যান্ড অল্টারনেট হাইপোথিসিস, মানে আমি প্রথমে কোন কোয়েশ্চেনটা অ্যান্সার করব, ওইটা দিয়ে আমার ম্যাট্রিক অফ ইন্টারেস্ট কোনটা, ওইটার বেসিসে নাল আর অল্টারনেট হাইপোথিসিস ফার্স্টে সেট করা, এটা ফার্স্টে আমার সেট করতেই হবে। তারপর 3 নাম্বার হচ্ছে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রিপেয়ার ডেটা, মানে হচ্ছে আমি যে ডেটা নিয়ে কাজ করব, সেই ডেটাটা মানে কিসের ডেটা, মানে ওইটা কি ডায়াগনোসিসের ডেটা নাকি ওইটা হচ্ছে কোনো ট্যুরের ডেটা, ওই ডেটার আসলে মিনিংটা কি, আমরা কি ডিরেক্ট ডেটাটা ব্যবহার করতে পারবো নাকি, এইসব ডেটাটা আন্ডারস্ট্যান্ড করা। আইডেন্টিফাই দ্য রাইট টেস্ট, চুজ দ্য মেথড ফর টেস্টিং বেসড অন দ্য লাস্ট 3 পয়েন্টস, এই যে এই তিনটার বেসিসে কোন টেস্টটা আমি চালাবো সেটা বের করা। চেক দ্য অ্যাজাম্পশনস, এনশিওর দ্যাট ডেটা স্যাটিসফাইজ দ্য অ্যাজাম্পশন অন দ্য ফর দ্য টেস্ট, মানে হচ্ছে এটা এনশিওর করো যে ডেটা যে অ্যাজাম্পশন গুলো আছে টেস্টের, ওটা স্যাটিসফাই করে। পারফর্ম দ্য টেস্ট, গেট টু কনক্লুশন বেসড অন দ্য রেজাল্টস। ফর এক্সাম্পল ধরো পি ভ্যালু টেস্টিং যদি আমরা করি, মানে এইগুলা হচ্ছে যে কোনো হাইপোথিসিস টেস্টিং এর জন্য একটা চেক পয়েন্টস, মানে আমার এই জিনিসগুলা প্রথমে করতেই হবে। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, হাইপোথিসিস টেস্ট পারফর্ম করব পাইথনে। তো এটার আগে আমার হচ্ছে কিছু কি আইডিয়া প্রথমে নিতে হবে। ফার্স্ট হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স আলফা।
প্রবাবিলিটি অফ রিজেক্টিং দ্য নাল হাইপোথিসিস ওয়েন ইট ইজ ট্রু, মানে টাইপ 1 এরর। তো আলফার ব্যাপারে একটু আগে বলছি। তো এটা হচ্ছে হাইপোথিসিস টেস্টের আগেই ফিক্স করা থাকে, মানে এই টাইপ 1 এররের একটা ভ্যালু ধরো 0.05 বা 0.1 কিছু একটা ভ্যালু। আচ্ছা, এখন পি ভ্যালু মানে যেটা সাপেক্ষে টেস্ট করব। প্রবাবিলিটি অফ অবজার্ভিং টেস্ট স্ট্যাটিস্টিক্স অর মোর এক্সট্রিম রেজাল্টস দেন দ্য কম্পিউটেড টেস্ট স্ট্যাটিস্টিক আন্ডার দ্য নাল হাইপোথিসিস। মানে এটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি দেখা, অথবা মোর এক্সট্রিম রেজাল্টস দেন দ্য কম্পিউটেড টেস্ট স্ট্যাটিস্টিক আন্ডার দ্য নাল হাইপোথিসিস। এই যে এখানে আমি যে নাল হাইপোথিসিসটা সেট করব, ওটার সাপেক্ষে আমি প্রবাবিলিটি টেস্ট স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি অবজার্ভ করব। ওটা কি বেশি আমার আলফার চেয়ে, পি ভ্যালুটা কি বেশি আসছে নাকি কম আসছে, ঠিক আছে? আর পি ভ্যালু স্যাম্পল ডেটার উপর ডিপেন্ড করে। আলফা আগের থেকে ফিক্স করা থাকে এই লেভেল অফ সিগনিফিকেন্স, কিন্তু পি ভ্যালু ডিপেন্ড করে যে আমার টেস্ট স্ট্যাটিস্টিক্সটা কিরকম। আর হচ্ছে এর উপর ডিপেন্ড করে আমরা অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন রিজিয়ন সেট করি। দ্য টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ইজ পার্টিশনড ইনটু অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশন রিজিয়ন। Reject the null hypothesis when the test statistic lie in the rejection region. Elsewise, fail to reject it. মানে বিষয় হচ্ছে আমরা হচ্ছে একটা প্যারামিটারের সাপেক্ষে অ্যাকসেপ্টেন্স আর রিজেকশন রিজিয়ন সেট করি। যদি আমার হচ্ছে নাল ভ্যালুটা রিজেকশন রিজিয়নে পড়ে যায় তাহলে আমরা এটা রিজেক্ট করি, অন্যথায় অ্যাকসেপ্ট করি। এটা হচ্ছে কিছু প্যারামিটার। তো এটার সাপেক্ষে এখন আমি পাইথনে যাব, ঠিক আছে? তো আমরা সিম্পলি স্টার্ট করি। কনসিডার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন হাইপোথিসিস টেস্টিং। What are the null and alternate hypotheses? What is an appropriate test statistic? What is preset level of significance? How to check whether the data is giving significant evidence against the null hypothesis or not? মানে এই চারটা জিনিস আমার দেখতে হবে। মানে ফার্স্ট নাল অল্টারনেট হাইপোথিসিস সেট করতে হবে, তো অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট স্ট্যাটিস্টিক নিতে হবে, প্রিসেট লেভেল অফ সিগনিফিকেন্স ঠিক করতে হবে, হাউ টু চেক ওয়েদার দ্য ডেটা ইজ গিভিং সিগনিফিকেন্ট এভিডেন্স এগেইনস্ট দ্য নাল হাইপোথিসিস অর নট, এটা আমার দেখতে হবে। লেটস সে অ্যান এক্সাম্পল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ দ্য অ্যাবভ কোয়েশ্চেন্স। For simplicity, we will assume that the population standard deviation is known and the sample size is more than 30. এই দুইটা আমরা হচ্ছে নিচ্ছি, যে আমাদের হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা জানি, আর স্যাম্পল সাইজ 30-র চেয়ে বেশি নিচ্ছে, মানে যেটা আমার স্ট্যান্ডার্ড ওইটা আমরা নিচ্ছি। তো ঘটনা হচ্ছে, এক্সাম্পলটা হচ্ছে, ইট ইজ নোন ফ্রম দ্য এক্সপিরিয়েন্স দ্যাট এ সার্টেন ই কমার্স কোম্পানি the mean delivery time of the product is 5 days with a standard deviation of 1.3 days। মানে এটা একটা নন ফ্যাক্ট, যে নন ফ্যাক্টটা হচ্ছে এরকম যে আমার একটা ই কমার্স কোম্পানিতে মিন ডেলিভারি টাইম অফ দ্য প্রোডাক্ট হচ্ছে 5 দিন, আর এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.3 ডেজ। তার মানে 2/3 অফ দ্য টাইম মিন ডেলিভারি টাইম 5 ± 1.3 ডেজ থাকে। The new customer service manager of the company is afraid that the company is sleeping and collects a random sample of 45 orders. The mean delivery time of these samples comes out to be 5.25 days. তো নতুন একজন সার্ভিস ম্যানেজার আসছে এই কোম্পানিতে, আর সে ভয় করতেছে কোম্পানি আস্তে আস্তে স্লিপ করতেছে, মানে ওরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারতেছে না, যে মিন ডেলিভারি টাইম 5 ডেজ আর 1.3 ডেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ও এই জিনিসটা বলতেছে যে র্যান্ডম স্যাম্পল অফ 45 অর্ডার থেকে বলতেছে যে মিন ডেলিভারি টাইম এই স্যাম্পল গুলার ছিল 5.25 ডেজ, মানে যেটা একটু অ্যালার্মিং, মানে মিনটা একটু বেড়ে গেছে। Is there enough statistical evidence for the manager's apprehensions that the mean delivery time of the product is greater than 5 days? তো ম্যানেজার যে এটা ক্লেম করতেছে এখানে কি এনাফ এভিডেন্স আছে? তো এই ধরনের যদি আমরা টেস্টিং করি এটা ডেফিনেটলি ওয়ান টেইল টেস্ট,
কারণ এটা হচ্ছে আমরা জাস্ট পপুলেশন মিউ এর সাপেক্ষে করতেছি, যে মিন ডেলিভারি টাইম কত আর মিন ডেলিভারি টাইম অফ দ্য প্রোডাক্টস এটার সাপেক্ষে করতেছে। তো এইখানে আহ, এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে জি টেস্ট ফর ওয়ান মিন, মানে এটা যদি আমরা করি, তো এইখানের এই টেস্টের সিগনিফিকেন্স হচ্ছে টেস্ট ফর পপুলেশন মিন আমরা সেট করি যে এস নট মিউ ইকস টু, মানে নাল হাইপোথিসিস হচ্ছে মিউ ইকস টু মিউ নট। আর এটার কিছু অ্যাজাম্পশন হচ্ছে কন্টিনিউয়াস কিছু ডেটা থাকবে, তারপর এই ডেটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউশন বিউটেড হবে স্যাম্পল সাইজ 30-এর বেশির জন্য। আর এটার নন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা থাকবে, র্যান্ডম স্যাম্পলিং ফ্রম দ্য পপুলেশন থাকবে, মানে আমরা পপুলেশন থেকে র্যান্ডম স্যাম্পলিং করব, কিছু কন্টিনিউয়াস ডেটা থাকবে, ডেটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকবে স্যাম্পল সাইজ গ্রেটার দ্যান 30-এর জন্য। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমার জন্য এটা নোন থাকবে, আর পপুলেশনের র্যান্ডম স্যাম্পলিং থাকবে। এই জিনিসগুলো হচ্ছে কিছু অ্যাজাম্পশন, মানে আমার যে ডেটাটা দেয়া আছে ওই ডেটায় এই ঘটনাগুলো উপস্থিত আছে, তাহলে আমি এই টেস্টটা চালাইতে পারবো। আর টেস্ট স্ট্যাটিস্টিক ফর ডিস্ট্রিবিউশন, টেস্ট স্ট্যাটিস্টিক্স এর যে ডিস্ট্রিবিউশনটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাও দেয়া আছে। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করি, আমরা এটার একটা অ্যাপ্লিকেশন দেখে আসি, আর আমরা ডিরেক্ট আমাদের পাইথন নোটবুকে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের পাইথন নোটবুক। তো এখানে হাইপোথিসিস টেস্ট ফর পপুলেশন মিউ এটা দেখি। আচ্ছা, তো ফার্স্টে কিছু হচ্ছে আমাদের কমান্ড ইনস্টল করতে হবে। তো এখানে আমরা সাইপাইয়ের 1.6.1 ভার্সনটা অলরেডি ইনস্টল করছি, আর হচ্ছে এই ভার্সনটা দেখাচ্ছে আমরা কোন ভার্সনটা আনছি, 1.6.1। তো আমাদের এই টেস্টগুলো করার সময় এই যে এইখানে যে লাইব্রেরি গুলো আছে, সাইপাই ডট স্ট্যাটস থেকে স্ট্যাটস, তারপর ম্যাট প্লট লিব ডট পাই প্লট থেকে পিএলটি, এগুলো আমার ইম্পোর্ট করাই লাগবে। তো এগুলো ইম্পোর্ট করে ফেলি। তো এখন হাইপোথিসিস টেস্ট ফর পপুলেশন মিন মিউ এটা আমরা শিখি। তো এটা হচ্ছে ওয়ান স্যাম্পল জি টেস্ট ওয়েন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নোন, মানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানি। এটা হচ্ছে একটা রেয়ার কেস যে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি কিন্তু মিনটা জানি না, বাট লেটস অ্যাসিউম দিস ইজ দ্য কেস, আমরা ধরে নিই এটাই কেস। ইট ইজ নোন ফ্রম এক্সপিরিয়েন্স দ্যাট, এই যে মাত্রই যে এটা বললাম, মানে মাত্রই যে এই ঘটনাটা বললাম যে নিউ ম্যানেজার হচ্ছে এটা ক্লেম করতেছে যে কোম্পানি আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে মিন ডেলিভারি টাইমের ক্ষেত্রে, মিনটা বেড়ে 5.25-এ চলে গেছে। তো এটা কি সত্যি নাকি? তো এটার জন্য আমরা একটা লেভেল অফ সিগনিফিকেন্স আলফা, মানে যেটা টাইপ 1 এরর, তো ওইটা আগে আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে 0.05, মানে আমি একটা লেভেল সেট করে নিচ্ছি। এখন 0.05-এর চেয়ে যদি কম হয় তাহলে আমরা একটা ডিসিশন নিব, আর 0.05-এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা আরেকটা ডিসিশন নিব। এখন কোন ডিসিশনটা নিব এটা আমরা পরে দেখতেছি। প্রথমে আমরা হচ্ছে স্টেপ কি এই হাইপোথিসিস টেস্টিং এর জন্য, আমরা ফার্স্টে নাল আর অল্টারনেট হাইপোথিসিস লিখব। তো আমরা ধরি যে মিউ হচ্ছে মিন ডেলিভারি টাইম অফ প্রোডাক্টস। তো ম্যানেজাররা টেস্ট করতেছে নাল হাইপোথিসিস এইচ নট এমন ভাবে ধরছে যে মিউ ইকুয়ালস টু 5, মিন ডেলিভারি টাইম হচ্ছে 5 ডেজ। তাহলে অল্টারনেট হাইপোথিসিস কি হবে, যে না মিন ডেলিভারি টাইম 5 ডেজ না, মিউ শুড বি গ্রেটার দ্যান 5 ডেজ, মানে এই ম্যানেজার যেটা ক্লেম করতেছে নিউ ম্যানেজার, ওইটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। আর দ্য অ্যাজাম্পশনস অফ Z test satisfied, তো এটা আমরা দেখি। Samples are drawn from a normal distribution since the sample size is 45, which is greater than 30. Central limit theorem states that the distribution of sample means will be normal যেহেতু sample size 30-এর চেয়ে বেশি। If the sample size was less than 30, we would have been able to apply
Z test on if we knew that the population distribution was normal. Observations are from a simple random sample. We are informed that the manager collects a simple random sample. Standard deviation is known. Yes. তার মানে আমরা Z টেস্ট পারফর্ম করতে পারি। মেইন কথা হচ্ছে ম্যানেজারই আমাদেরকে বলে দিচ্ছে যে তার স্যাম্পল সাইজ গ্রেটার দ্যান 30 মানে 45। তো সেন্ট্রাল লিমিট থিওরাম তো আমাদেরকে বলছে যে স্যাম্পল সাইজ যদি গ্রেটার দ্যান 30 হয় তাহলে ওই ডিস্ট্রিবিউশনটা নর্মাল হয়। আর লেস দ্যান 30 হইলে আমাদেরকে বলে দেয়া লাগতো যে ডিস্ট্রিবিউশনটা নর্মাল, তাহলে আমরা ডিরেক্ট Z টেস্ট চালাইতাম। আর ম্যানেজার নিজেই বলছে সে র্যান্ডম স্যাম্পল থেকে কালেক্ট করছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আমরা জানি, এটা সব বলে দেয়া আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.3 ডেজ, এটা বলে দেয়া আছে। তার মানে সবই জানি, তাহলে ঠিক আছে। আমরা যেহেতু অ্যাজাম্পশন গুলো আছে, তো আমরা জেড টেস্ট চালাই। তো এখনকার নেক্সট স্টেপ হচ্ছে ইজ টু ফাইন্ড দ্য জেড টেস্ট স্ট্যাটিস্টিক্স। মানে আমি জেড টেস্ট স্ট্যাটিস্টিক্স এটা বের করব। তো এটার জন্য আমাকে ডাটাটা স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, টেস্ট স্ট্যাটিস্টিক্স বের করতে হবে। তো এটার জন্য পপুলেশন মিন বের করতে হবে, যেটা হচ্ছে 5। সরি, পপুলেশন মিন তো দেয়াই আছে, আমি প্রথমে এগুলোকে ভ্যারিয়েবল সেট করে নিই। পপুলেশন মিন হচ্ছে মিন ডেলিভারি টাইম 5 ডেজ, আর 1.3 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো মিন অ্যান্ড সিগমা এই দুইটা সেট করলাম। তারপর মিন ভ্যালু অফ দ্য মিন আমরা সেট করলাম যে 5.25 এ এক্স বার, এটা 5.25 সেট করলাম। কেন? কারণ হচ্ছে নতুন ম্যানেজার বলতেছে যে মিন ডেলিভারি টাইমটা বেড়ে 5.25 ডেইজে হয়ে গেছে, এই জন্য আমরা এক্স বারটাকে ওইটাতে সেট করছি। এখন ক্যালকুলেট দ্য টেস্ট স্ট্যাটিস্টিক, মানে আমাকে টেস্ট স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করতে বলতেছে। তো এটা কি হবে? টেস্ট স্ট্যাটিস্টিক সবসময় এক্স বার মাইনাস মিউ, এই যে এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন। তো আমার এখানে ম্যানেজার স্যাম্পল নিছিল 45 স্যাম্পল থেকে, তো সিগমা বাই রুট এনটা √45 হবে। আর বাদ বাকি ভ্যালুগুলো তো দেয়াই ছিল। তো টেস্ট স্ট্যাটিস্টিক্স এর আমার ভ্যালু আসলো 1.29। আচ্ছা, ভালো কথা। আমাকে যে প্রথমে টেস্ট স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করতে বলছে, ওইটা আমি করছি, ওইটা এরকম আসছে। এখন পরেরটা হচ্ছে the z-test statistic follows a standard normal distribution। তো এটা দেখার জন্য আমরা ডিস্ট্রিবিউশন অফ z-test statistics কে প্লট করি and see whether we can the computed test statistics lies in the plot। মানে আমি যে এই টেস্ট স্ট্যাটিস্টিক্সটা বের করলাম, ওইটা কি আমার নর্মাল ডিস্ট্রিবিউশন আর প্লটের মধ্যে পড়ে নাকি। ঠিক আছে, এটা আমরা দেখতেছি। আচ্ছা, টেস্ট স্ট্যাটিস্টিক্সটা আমি একটু ডিফাইন করে নিই। এই যে এখন এররটা চলে গেছে। তো আমি দেখতেছি আমার যে 1.29 টেস্ট স্ট্যাটিস্টিক্সটা আমি বের করছি, ওইটা আমার প্লটের মধ্যে আছে। এই যে 1.29, আমি রেড কালারে এই টেস্ট স্ট্যাটিস্টিক্সটা প্লটে দেখাইছি, আছে। গুড। এখন what is the probability of getting the calculated value of test statistic or bigger in the above distribution? আমি যে এই টেস্ট স্ট্যাটিস্টিক বের করছি, এটার চেয়ে বড় ভ্যালু যে আসবে এখানে, ওইটার প্রবাবিলিটি কত? এটা কি হবে? এটার লেফটের ভ্যালুগুলো যদি হইতো 1.29 আর, তাহলে ডিরেক্ট আমি সিডিএফ ফাংশন থেকে পাইতাম। আর যেহেতু এটা রাইট সাইডের গুলো আমি ক্যালকুলেট করতেছি, তাহলে 1 মাইনাস সিডিএফ অফ টেস্ট নর্ম ডট সিডিএফ অফ টেস্ট স্ট্যাটিস্টিক, এটাই আমার কাছে জানতে চাইছে, যেটা হচ্ছে 0.09। ঠিক আছে, বা এটার প্রবাবিলিটি হচ্ছে এই দিকের ভ্যালুগুলা যে আসবে 1.29 আর, সেটার প্রবাবিলিটি হচ্ছে 9.8%। আচ্ছা, যদিও এই 9.8% এটা স্মল, is it sufficient enough to reject the null hypothesis in favor of alternate hypothesis? মানে হচ্ছে ঘটনা হচ্ছে আমার নাল হাইপোথিসিস আমি অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, ওইটাই আলফা ভ্যালুর উপর ডিপেন্ড করে। আমার যদি এটা 5% এর বেশি আসে,
মানে 0.05 × 100, তাহলে আমি নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দেব। আর 0.05-এর যদি কম আসে বা 5%-এর যদি কম আসে, তাহলে আমি অ্যাকসেপ্ট করে ফেলবো নাল হাইপোথিসিসটা। আমার লেভেল অফ সিগনিফিকেন্স এটাই বোঝায় যে 5% পর্যন্ত আসলে, 5% বা তার কম আসলে আমি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, বেশি আসলে রিজেক্ট করব। এটা হচ্ছে ঘটনা। যদিও 9.8% অনেক স্মল, কিন্তু তাও এটা সাফিসিয়েন্ট এনাফ নাকি দেখি। এটার জন্য আমার অ্যাকসেপ্টেন্স আর রিজেকশন রিজিয়ন আর পি ভ্যালু এই দুইটাই ইন্ট্রোডিউস করতে হবে। যদিও প্রবাবিলিটিটা স্মল, উই ক্যান নট কনক্লুড ওয়েদার দ্য এভিডেন্স ইজ সিগনিফিক্যান্ট এনাফ টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ইন ফেভার অফ অল্টারনেট হাইপোথিসিস অর নট। টু ডিটারমাইন ইট, উই ইউজ আইদার ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচ। নাম্বার ওয়ান হচ্ছে রিজেকশন রিজিয়ন অ্যাপ্রোচ। মানে যদি রিজেকশন রিজিয়নে পড়ে আমার এই ভ্যালুটা, তাহলে আমি রিজেক্ট করে দেব। আর নাম্বার টু পি ভ্যালু অ্যাপ্রোচ। তো প্রথমটা হচ্ছে রিজেকশন রিজিয়ন অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচটা কিরকম? এই অ্যাপ্রোচের জন্য আমরা কিছু স্টেপ ফলো করি। প্রথমে আমরা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স আলফা করি। আলফা ইজ দ্য প্রবাবিলিটি অফ রিজেক্টিং দ্য নাল হাইপোথিসিস ইফ ইট ইজ ট্রু। মানে 0.05-এর কম আসলে ওইটা আমরা রিজেক্ট করে দিই। Then we will find the rejection region of a graph. We reject the null hypothesis if the test statistics fall in the rejection region. Else we don't reject the null hypothesis, we accept the hypothesis. মানে আমার যে টেস্ট স্ট্যাটিস্টিকটা, ওইটা যদি রিজেকশন রিজন পড়ে, আমরা তাহলে রিজেক্ট করে দেব নাল হাইপোথিসিসকে, অন্য ক্ষেত্রে অ্যাকসেপ্ট করব। তো এই গিভেন এক্সাম্পলে আমাদের Z statistics follows a standard normal distribution as shown in the above plot. The Z values lying in the right hand of the distribution gives strong evidence against the null hypothesis. To find the rejection region, we will find the value of Z that gives an area of alpha to the right hand. মানে এখন আমরা প্লটটা আঁকলেই বোঝা যাবে। আমি ফার্স্টে, ঘটনা হচ্ছে the Z statistics follows a normal distribution as shown in the above plot. আমরা তো দেখাইছি উপরের প্লটে, এই যে এই প্লটে, ঠিক আছে? The Z values lying in the right hand of the distribution gives strong evidence against null hypothesis. ঠিক আছে? Uh, to find the rejection region, we will find the value of Z called the critical value that gives an area of alpha to the right hand. মানে আমরা করব কি, মানে এই রাইট হ্যান্ডের যে জায়গাটা আছে, এই যে রাইট হ্যান্ডে, ওইখানে হচ্ছে ভ্যালু অফ আলফা কত ছিল? আলফার ভ্যালু তো ছিল 0.05 বা 5%। তো ওইটাকে 1 থেকে মাইনাস করব। মানে আমরা 95% রিজিয়নকে বলবো যে ওইগুলো হচ্ছে রিজেক্টেড রিজিয়নের মধ্যে পড়ে, এদিকে রাইট সাইডে। তো এই জন্য 1 থেকে ভ্যালু অফ আলফাটা আমরা মাইনাস করছি, মাইনাস করে ওই ক্রিটিক্যাল ভ্যালুটা নিছি। তো এটার ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে 1.64। তো 1.64-কে আমরা গ্রাফে প্লট করছি, এই যে 1.64। আর এই ডানের যে রিজিয়ন গুলা, ওইগুলোকে আমরা রিজেকশন রিজিয়নে রাখছি। তো আমার টেস্ট স্ট্যাটিস্টিক্স 1.29 যদি এই রিজিয়নে পড়তো, তাহলে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে ফেলতাম। মানে রিজেক্ট নাল 1.29 যদি রেড জোনে পড়তো, কিন্তু 1.29 রেড জোনে পড়ে নাই। এই জন্য আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট না করে ডু নট রিজেক্ট নাল, মানে অ্যাকসেপ্ট করব, নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করে নেব। এই যে আমাদের 1.29 যেহেতু রিজেকশন রিজিয়নে পড়ে নাই, তো we cannot reject the null hypothesis. Thus, we do have statistical evidence to say that the mean delivery time of a product is greater than 5 days. ঠিক আছে? মানে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি নাই, তো আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে ফেলছি।
মানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স আছে যে মিন ডেলিভারি প্রোডাক্ট হচ্ছে 5 ডেজে নাই, তো এটা গ্রেটার দেন 5 ডেজে আছে। ঠিক আছে, এটা বুঝে গেছে। আমরা হচ্ছে নাল জি ভাই, হাইপোথিসিসকে বুঝতে পারছি ভাই। রিজেক্ট করে নেই, জি। অ্যাকসেপ্ট করছি। হুম। তো এই জন্য আমাদের কোনো স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স নাই যেটা আহ, বলতে পারে যে মিন ডেলিভারি টাইম গ্রেটার দ্যান 5 ডেজ। তার মানে গ্রেটার দ্যান 5 ডেজ না, ইকুয়াল টু 5 ডেজ। কারণ আমার নাল হাইপোথিসিস ছিল যে মিন ডেলিভারি টাইম ইকুয়াল টু 5 ডেজ। ঠিক আছে, তো এটা আমরা স্টাবলিশ করছি এরিয়া অফ রিজেকশন ওইটা দিয়ে। এখন আমরা আরেকটা টেস্ট দিয়ে এটাকে টেস্ট করব, which is called p-value approach। তো p-value অ্যাপ্রোচটা কি? Though the rejection region approach gives us the desired conclusion, it does not say anything about the strength of the evidence। মানে এটা হচ্ছে আমাদেরকে কোনো কিছু স্ট্রংলি বলে না এভিডেন্সের ব্যাপারে। Hence the statisticians prefer p-value approach which measures the strength of the evidence against the null hypothesis। মানে null hypothesis এর against এ যে এভিডেন্স আছে ওইটা কতটুকু স্ট্রং, এটা মেজার করার জন্য পি ভ্যালু লাগে। তো এটার জন্য আমরা প্রথমে হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স আলফা সিলেক্ট করব, তারপর আমরা হচ্ছে পি ভ্যালু ক্যালকুলেট করব, তারপর আমরা রিজেক্ট করব নাল হাইপোথিসিস ইফ পি ইজ লেস দেন ইকুয়াল টু আলফা। পি ভ্যালু যদি আলফার চেয়ে কম হয় বা সমান হয়, তাহলে আমরা হচ্ছে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব, মানে আলফার সমান বা কম হইলে। আদারওয়াইজ পি ভ্যালু যদি আলফার চেয়ে বেশি হয়, 0.05 এর চেয়ে যদি বেশি হয়, তাহলে আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব, মানে মিন ডেলিভারি টাইম 5 ডেজই। তো দ্য পি ভ্যালু ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য অবজার্ভ টেস্ট স্ট্যাটিস্টিক্স অর মোর এক্সট্রিম রেজাল্টস আন্ডার দ্য নাল হাইপোথিসিস। In the given example, p-value is the area right to the test statistic under the standard normal curve। মানে এই যে 1.29 এর বেশি যে জায়গাটা, ওই জায়গায় হচ্ছে পি ভ্যালু আছে। পি ভ্যালু ইজ দ্য এরিয়া রাইট টু দ্য টেস্ট স্ট্যাটিস্টিক আন্ডার দ্য নর্মাল কার্ভ, মানে হচ্ছে 1.29 এর ডানে আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক ডিস্ট্রিবিউশন অ্যালং উইথ কম্পিউটেড টেস্ট স্ট্যাটিস্টিক্স এটা প্লট করতেছি। তো আমরা টেস্ট স্ট্যাটিস্টিক্সটাকে ভিজুয়ালাইজ করতেছি। আচ্ছা, ভিজুয়ালাইজ করলাম। এখন টেস্ট স্ট্যাটিস্টিক্স কত ছিল? 1.29। তো এটার ডান দিকের যে রিজিয়নটা ওইটা আমরা বের করব, এই জন্য 1 - run.cdf আমরা বের করব। তো এটা 0.09% আসতেছে যে এই রিজেকশন রিজনটা, ক্যালকুলেটেড পি ভ্যালু। মানে এই 1.29 এর যে ডানের এরিয়াটা ওইটা হচ্ছে 0.09। এখন 0.09 তো ফার গ্রেটার দেন দ্য লেভেল অফ সিগনিফিকেন্স 0.05। তো আমরা হচ্ছে 0.05 এর চেয়ে যদি কম আসতো এই পি ভ্যালুটা, তাহলে আমি নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে ফেলতাম। কিন্তু যেহেতু এখন 0.09 গ্রেটার দ্যান 0.05, আমরা এটাকে রিজেক্ট করতে পারতেছি না, আমরা নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। তো আমাদের অ্যাকচুয়ালি এমন কোনো এভিডেন্স নাই যে আমরা মিন ডেলিভারি টাইম অফ প্রোডাক্ট যে 5 ডেজ এটাকে রিজেক্ট করে দেবে, এরকম কোনো এভিডেন্সই নেই। তো এটা থেকে আমরা কি টেক অ্যাওয়ে কি পাইলাম? মানে আমরা দুই ক্ষেত্রে এরিয়া অফ রিজেকশনেও যে রেজাল্ট পাইতেছি, পি ভ্যালুতেও একই রেজাল্ট পাইতেছি। ম্যানেজার যেই কথা বলতেছে ওইটাতে এনাফ স্ট্রেংথ নাই, তো আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট না করে অ্যাকসেপ্ট করে ফেললাম। ঠিক আছে, তো এইটাই ছিল মেইনলি হচ্ছে নাল হাইপোথিসিসের পি ভ্যালু অ্যাপ্রোচ বা এরিয়া অফ রিজেকশন অ্যাপ্রোচ, ওইটার মাধ্যমে একটা হাইপোথিসিস টেস্টিং করা। কোনো কোয়েশ্চেন আছে এই পুরো অ্যাপ্রোচটা নিয়ে? না ভাই, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ অল। আসসালামু জি আলাইকুম। ভাই।